প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আলোচনা করব বায়োডাইভার্সিটি সম্পর্কে। তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, সেখানে উদ্ভিদ আছে, প্রাণ আছে। তারা তাদের প্রয়োজনে, জীব তার প্রয়োজনে উদ্ভিদ প্রাণীর উপরে, প্রাণী উদ্ভিদের উপরে এর উপর নির্ভরশীল। জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদ বিজ্ঞানের দ্বাদশ অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণে আজকের তোমরা জানতে পারবে জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি এবং এর প্রয়োজনীয়তা তোমরা জানতে পারবে। প্রথমে আসি জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কি। ইংরেজি বায়োডাইভার্সিটি দুটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে বায়োস অর্থাৎ জীবন, যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব। আর ডাইভার্সিটি শব্দের অর্থ বৈচিত্র্য, অর্থাৎ হরেক রকম। পৃথিবীর মাটি, পানি ও বায়ুতে বসবাসকারী সব উদ্ভিদ, প্রাণী ও অণুজীবদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত, পরিবেশগত বৈচিত্র্য দেখা যায় তাকে জীববৈচিত্র্য বলে। বাংলাদেশে ভাস্কুলার উদ্ভিদের সংখ্যা প্রায় 4000। 2001 সালে রেড ডাটা বুক অনুযায়ী 106টি বিপন্ন অবস্থায় রয়েছে। বাংলাদেশে 650টি প্রজাতির পাখির মধ্যে 12টি প্রজাতি বিলুপ্ত, 30টি প্রজাতি বিলুপ্তির পথে, 34টি উভচর প্রাণীর মধ্যে 8টি, 154টি সরীসৃপের মধ্যে 14টি প্রায় বিলুপ্তির পথে। এখন এই জীববৈচিত্র্য যে বিলুপ্তি ঘটতেছে তার কারণগুলো কি। প্রথমে আসি ইকোলজিক্যাল কারণ। তার প্রথম হচ্ছে কম পপুলেশন ও কম বিস্তৃতি অঞ্চল। কোনো প্রজাতির পপুলেশন সংখ্যা যদি কম হয় এবং কম স্থানে যদি বিস্তৃতি থাকে তবে তার বিলুপ্তির সম্ভাবনা বেশি। গুচ্ছ বন্টন। স্থানে স্থানে গুচ্ছ বন্টিত জীব প্রজাতি সহজেই বিলুপ্ত হয়ে যায়। বড় দেহ এবং খাদ্য শৃঙ্খলে উপরে অবস্থান। খাদ্য শৃঙ্খলে যার অবস্থান যত উপরে তার বিলুপ্তির সম্ভাবনা তত বেশি। কলোনিকরণের ক্ষমতা। যে সমস্ত জীবের কলোনি সৃষ্টি করতে পারে না তারা সহজেই বিলুপ্ত হয়ে যায়। পরিবেশীয় নিয়ামকের অস্থিরতা। পরিবেশীয় নিয়ামক যেমন খাদ্য সরবরাহ, আবহাওয়া যদি তার অনুকূলে না থাকে তাহলে প্রজাতিটি দুর্বল হয়ে যায় এবং বিলুপ্তি ঘটে। প্রাকৃতিক বিপর্যয়। ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, হিমবাহ, ভূমিধস, টর্নেডো, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি কারণে সহজেই দুর্লভ প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। এছাড়াও মানবসৃষ্ট কারণের মধ্যে আছে বাসস্থান ধ্বংস। বর্তমানে প্রতি মিনিটে পৃথিবীতে 50 একর বাসস্থান ধ্বংস হচ্ছে। জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে, এর ফলে জীবের বাসস্থান ধ্বংস হচ্ছে। এক্সপ্লয়টেশন। সম্পদের অতিমাত্রায় আহরণ বহুজীব প্রজাতির বিলুপ্ত হয়। অতিমাত্রায় পশুচারণের ফলেও জীবের বিলুপ্ত ঘটে। পলিনেটর ধ্বংস। মৌমাছি সহ বহু কীটপতঙ্গ উদ্ভিদের পরাগায়ন ঘটে থাকে। অতিমাত্রায় কীটনাশক, পতঙ্গনাশক ব্যবহারের ফলে পরাগায়নের এই বাহকগুলো কমে গেছে, ফলে পরাগায়নের অভাবী প্রজাতির বিলুপ্তির পথে।
পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ জীববৈচিত্র্য বিলুপ্তির একটি বড় কারণ হিসেবে দেখা গেছে। এই সমস্ত বিলুপ্ত জীব প্রজাতি সংরক্ষণের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা কেন সংরক্ষণ করব? আমরা আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য এবং অন্যান্য জীবকে টিকিয়ে রাখার জন্য আমরা এই বিলুপ্ত প্রায় জীব গোষ্ঠীকে সংরক্ষণ করব। কারণ প্রতিটি জীবেরই প্রতি ধরন এক অনন্য এবং সমাজ ও মানবতার কাছে ন্যায্যতার দাবিদার। আমরা আমাদের প্রয়োজনে কৃষির জীব, তাদের বন্য আত্মীয় সংরক্ষণ করব, ভেষজ উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ করব। এর ফলে জীববৈচিত্র্য সংরক্ষণ হবে, সাথে সাথে পরিবেশের সংরক্ষণ হবে। অগ্রসমান অর্থনীতি, আমাদের অর্থনীতি অর্থাৎ জীবকে টিকিয়ে রেখে তার সর্বোচ্চ ব্যবহার করলে অর্থনৈতিকভাবেও আমরা সংরক্ষণ হব। নান্দনিকতার সংরক্ষণ, প্রতিটি জীবের বেঁচে থাকার অধিকার সংরক্ষণ। এগুলো যদি আমরা করতে পারি তাহলে বিলুপ্ত প্রায় জীব প্রজাতি আমরা সংরক্ষণ করতে পারব। জীববৈচিত্র্য সংরক্ষণ। জীববৈচিত্র্য সংরক্ষণ তথা কনজারভেশন অর্থাৎ বায়োডাইভার্সিটি বলতে বোঝায় বর্তমানকালের জীবকুলের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার, যাতে করে একদিকে বর্তমান প্রজন্ম তাদের প্রয়োজনীয় জীববৈচিত্র্য ব্যবহার করতে পারে, অপরদিকে ভবিষ্যৎ প্রজন্ম যেন এমনিভাবে তাদের প্রয়োজন অনুযায়ী জীববৈচিত্র্য ব্যবহার করতে পারে, তার ব্যবস্থা সমুন্নত থাকবে। অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, সহনীয় মাত্রায় প্রয়োগ, পুনরুদ্ধার এবং ব্যবহারের মাধ্যমে গঠিত সমন্বিত ব্যবস্থাপনাকে বায়োডাইভার্সিটি কনজারভেশন বা জীববৈচিত্র্য সংরক্ষণ বলে। বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চল সরকারি নোটিফিকেশনের মাধ্যমে সংরক্ষিত অঞ্চল ঘোষণা করা হয়। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ করা। সব অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, সাফারি পার্ক, ইকো পার্ক, বোটানিক্যাল গার্ডেন, বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা এবং ট্র্যাডিশনাল অঞ্চল সংরক্ষিত অঞ্চলের অন্তর্ভুক্ত। এখন এই জীববৈচিত্র্য সংরক্ষণ কি পদ্ধতিতে করব? এখানে জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ বা প্রাকৃতিক বাসস্থানে সংরক্ষণ। জীবকে যদি আমরা মূল স্থান তথা প্রাকৃতিক পরিবেশের বিবর্তনীয় গতিশীল ইকোসিস্টেমে সংরক্ষণ করি, তবে সেই জীববৈচিত্র্য সংরক্ষণকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। অর্থাৎ জীব যেখানে বাস করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, সেখানে রেখে যদি আমি সংরক্ষণ করতে পারি তবে সেটাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। এই ইনসিটু সংরক্ষণের সুবিধাগুলো কি? কোনো প্রজাতি সংরক্ষণের সবচেয়ে উত্তম উপায় হলো যে বাসস্থানে প্রাকৃতিকভাবে জন্মে সেই বাসস্থানকে যথাযথভাবে সংরক্ষণ করা। এর ফলে উক্ত প্রজাতির সাথে সম্পর্কযুক্ত প্রাণীগুলো সংরক্ষিত হয়। অনেক উদ্ভিদ তাদের স্বাভাবিক বৃদ্ধি অন্যান্য কারণে তাদের মাইক্রোরাইজাল ছত্রাকের উপর নির্ভরশীল থাকতে হয়। ইনসিটু সংরক্ষণের ফলে মাইক্রোরাইজাল ছত্রাকও সংরক্ষিত হয় এবং উদ্ভিদ টিকে থাকে। একটি প্রজাতি বা একটি উদ্ভিদ কেবলমাত্র একটি ইকোসিস্টেমেরই অংশ নয়, ইহা বিভিন্নভাবে আশেপাশের অন্যান্য প্রজাতির সাথে ক্রিয়া বিক্রিয়া করে এবং অনেক প্রজাতিকে বেঁচে থাকতে সাহায্য করে। এটা ইনসিটু সংরক্ষণই সম্ভব। কোনো প্রজাতিকে তার বাসস্থানে সংরক্ষণের সবচেয়ে উপকারী দিক হলো
এই যে এতে করে বিবর্তনীয় প্রক্রিয়াগুলো চালু থাকে। যে দেশগুলো অঞ্চলে ফ্লোরা এখনো ভালোভাবে তালিকাভুক্ত করা সম্ভব হয়নি অথবা বিশদভাবে স্টাডি করা সম্ভব হয়নি, সে দেশ বা সে অঞ্চলে ইনসিটু সংরক্ষণ আবশ্যক। অনেক দেশেই সংকটাপন্ন প্রজাতির তালিকা প্রস্তুত সম্পূর্ণ হয়নি। সেসব দেশে এক্সিটু অবস্থানে কোন কোন প্রজাতি সংরক্ষণ করতে হবে তাও সঠিকভাবে চিহ্নিত হয়নি। কাজেই ইকোসিস্টেম সংরক্ষণ করা তথা ইনসিটু সংরক্ষণ পদ্ধতি সেখানে আদর্শ সংরক্ষণ পদ্ধতি। যে অঞ্চলে এখনো অনেক প্রজাতি অনাবিষ্কৃত রয়েছে সে অঞ্চলেও ইনসিটু সংরক্ষণ পদ্ধতি আবশ্যক। রিক্যালসিট্যান্ট বীজ সংরক্ষণের জন্য ইনসিটু পদ্ধতি বিশেষ উপযোগী। এখানে রিক্যালসিট্যান্ট মানে পুনরুৎপাদন বীজ, অর্থাৎ বীজ থেকে নতুন উদ্ভিদে তৈরি হবে। এখন ইনসিটু সংরক্ষণ করতে হইলে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি, তার মাধ্যমগুলো কি কি? প্রধান প্রধান মাধ্যমগুলো একে একে আলোচনা করছি। তার ভিতরে প্রথমেই হচ্ছে জাতীয় উদ্যান, যেটাকে আমরা ন্যাশনাল পার্ক বলি। ন্যাশনাল পার্ক বলতে বোঝায় প্রাকৃতিকভাবে সৌন্দর্যমণ্ডিত তুলনামূলকভাবে বৃহৎ অঞ্চল যেখানে বন্য জীব যথা উদ্ভিদ ও প্রাণী সুরক্ষিত থাকবে। সেখানে গবেষণা বিনোদনের জন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রবেশ করা যাবে। বাংলাদেশের উল্লেখযোগ্য ন্যাশনাল পার্কগুলো হচ্ছে ভাওয়াল ন্যাশনাল পার্ক গাজীপুর, মধুপুর টাঙ্গাইল ময়মনসিংহ, রামসাগর দিনাজপুরে, হিমছড়ি কক্সবাজারে, লাওয়াছড়া মৌলভীবাজারে, কাপ্তাই রাঙ্গামাটিতে, নিজুমদ্বীপ নোয়াখালীতে, মেধাকচ্ছপিয়া কক্সবাজারে, সাতছড়ি হবিগঞ্জে, খাদিমনগর সিলেটে, বারুইডালা চট্টগ্রামে, নবগঞ্জ দিনাজপুরে, সিংড়া দিনাজপুরে, কাদিরগড় ময়মনসিংহে, আলতাদিঘি নওগাঁতে এবং বীরগঞ্জ ন্যাশনাল পার্ক দিনাজপুরে অবস্থিত। ইকো পার্ক, ইকোলজিক্যাল পার্ককে সংক্ষেপে ইকো পার্ক বলে। প্রাকৃতিক পরিবেশকে সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে এবং সেখানকার জীববৈচিত্র্যের কোনো প্রকার ক্ষতি না করে চিত্ত বিনোদনের জন্য যেসব ব্যবস্থা করা হয় তাকে ইকো পার্ক বলে। সাধারণত প্রকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত বনাঞ্চলের অংশবিশেষকে বিশেষ ব্যবস্থাপনায় এনে ইকো পার্ক তৈরি হয়। স্থান নির্বাচনের ক্ষেত্রে ফ্লোরা তথা উদ্ভিদকে প্রাধান্য দেওয়া হয়। ইকো পার্ক নির্মাণের উদ্দেশ্য কি? প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন, বিলুপ্ত দুর্লভ উদ্ভিদ সংরক্ষণ, বিরাজমান জীববৈচিত্র্য তাদের বাসস্থান সংরক্ষণ, বিশেষ ব্যবস্থাপনায় স্থানীয় জীববৈচিত্র্যের ব্রিডিং উন্নয়ন, পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে চিত্ত বিনোদনের উপযুক্ত ব্যবস্থা নিশ্চিতকরণ ও অবকাঠামো নির্মাণ, স্থানীয় বাসিন্দাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষা গবেষণার সুযোগ সৃষ্টি। বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি ইকো পার্ক হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রামে, মধুতিলা ইকো পার্ক নালিতাবাড়ি শেরপুরে, মাধবকুণ্ড ইকো পার্ক বড়লেখা মৌলভীবাজারে, বাঁশখালী ইকো পার্ক চট্টগ্রামে, কুয়াকাটা ইকো পার্ক পটুয়াখালীতে, টিলাগড় ইকো পার্ক সিলেটে, জাফলং ইকো পার্ক গোয়াইনঘাট সিলেটে, বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক সিরাজগঞ্জে, বর্ষিজোড়া ইকো পার্ক মৌলভীবাজারে অবস্থিত। সাফারি পার্ক, সাফারি পার্ক এক ধরনের সংরক্ষিত বনভূমি যেখানে বন্য প্রাণীরা ন্যূনতম প্রাকৃতিক পরিবেশে রক্ষিত থাকে, মুক্ত অবস্থায় স্বাধীনভাবে বিচরণ করে এবং দর্শনার্থীগণ বিশেষ বাহনে চড়ে অর্থাৎ অবরুদ্ধ থেকে অর্থাৎ বাহনের ভিতরে তারা থাকবে, তাদের গতি প্রকৃতি অবলম্বন করে আনন্দ লাভ করে। সাফারি পার্কে দেশের নিজস্ব বিদেশ থেকে আনা বন্য প্রাণী প্রাকৃতিক পরিবেশে বিশেষভাবে সংরক্ষণ করা হয়। প্রাণীরা এখানে মুক্তভাবে ব্রিডিং করতে পারে। এখন সাফারি পার্কের উদ্দেশ্য হলো ইকোট্যুরিজম, বিনোদন, সংরক্ষণ, গবেষণা এবং জনগণের মধ্যে সংরক্ষণ সচেতনতা সৃষ্টি। বাংলাদেশে 2টি সাফারি পার্ক আছে,
একটা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক ডুল হাজরা চকরিয়া কক্সবাজারে, অপরটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত। এরপরে আসি বন্যজীব অভয়ারণ্য। এটাকে ইংরেজিতে বলে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এমন প্রাকৃতিক অঞ্চল এটা যেখানে মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী, অণুজীব সুরক্ষার জন্য অক্ষত রাখা হবে, যাতে করে সব ধরনের জীব মুক্তভাবে বিস্তার লাভ করতে পারে। বাংলাদেশের কয়েকটা উল্লেখযোগ্য বন্যজীব অভয়ারণ্য হচ্ছে রেমাকেলেঙ্গা হবিগঞ্জে, চরকুকিমুখী ভোলাতে, সুন্দরবন পূর্ব বাগেরহাটে, সুন্দরবন পশ্চিম সাতক্ষীরাতে, সুন্দরবন দক্ষিণ খুলনাতে, পাবলাখালী রাঙ্গামাটিতে, চুন্তি চট্টগ্রামে, ফাঁসিয়াখালী কক্সবাজারে, দুপপুকুরিয়া ধোপাছড়িতে, ধোপাছড়ি চট্টগ্রামে, হাজারীখিল চট্টগ্রামে, টেকনাফ কক্সবাজারে, সাঙ্গু বান্দরবনে, টেংরাগিরি বরগুনাতে, দুধমুখী বাগেরহাটে, ধাঙ্গমারি বাগেরহাটে, সোনারচর পটুয়াখালী, নাজিরগঞ্জ পাবনাতে অবস্থিত। এই নাজিরগঞ্জে হচ্ছে ডলফিনের একটা অভয়ারণ্য। গেম রিজার্ভ এমন প্রাকৃতিক অঞ্চল যেখানে বন্যজীব সুরক্ষিত থাকবে, তবে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শিকার করা যাবে। বাংলাদেশে একমাত্র গেম রিজার্ভটি ছিল কক্সবাজার জেলার নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ গেম রিজার্ভ। বর্তমানে এটি একটা বন্যজীব অভয়ারণ্য। বিশ্ব ঐতিহ্য, যেটাকে ইংরেজিতে বলে ওয়ার্ল্ড হেরিটেজ, জাতিসংঘের একটা অঙ্গ সংস্থান আছে ইউনেস্কো। এই ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহাসিক বা প্রাকৃতিকভাবে খ্যাতিসম্পন্ন এলাকা বা স্থাপনাকে বিশ্ব সম্পদ হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের সুন্দরবনের 3টি বন্য প্রাণী অভয়ারণ্যকে ইউনেস্কো 1997 সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে এবং বাংলাদেশ সরকার 1999 সালে একে বিশ্ব ঐতিহ্য সাইট ঘোষণা করে। মৎস্য অভয়াশ্রম ফিশ স্যাংচুয়ারি। অভয়ারণ্যে বন্য উদ্ভিদ ও প্রাণী সংরক্ষিত হয়, তাই মাছের জন্য পৃথক হাওয়ায় অভয়াশ্রমের প্রয়োজন দেখা দেয়, বিশেষ করে দেশি মাছের জন্য। এ ধরনের অভয়াশ্রম হলো বৃহত্তর সিলেটের টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর ও চট্টগ্রামের মাছ প্রজনন কেন্দ্র হালদা নদী। টাঙ্গুয়ার হাওর এটি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা তাহিরপুর উপজেলায় অবস্থিত। 51টি জলবাহন নিয়ে এই টাঙ্গুয়ার হাওর গঠিত। এর আয়তন প্রায় 100 বর্গ কিলোমিটার। টাঙ্গুয়ার হাওরকে 1999 সালে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল অর্থাৎ সংকটাপন্ন এরিয়া হিসেবে বিবেচনা করা হয় এবং 2000 সালে একে রামসার সাইট ঘোষণা করা হয়। এই হাওরে নিজস্ব পাখি আছে ছাড়াও এখন যে শীতকালে, এই শীতকালে শুধু সাইবেরিয়া থেকে বিভিন্ন অতিথি পাখি আসে, প্রায় 200 ধরনের। এখানকার উল্লেখযোগ্য বৃক্ষ হচ্ছে হিজল, করস, বরুণ। হাকালুকি হাওর আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি হাওর। এর আয়তন 181.15 বর্গ কিলোমিটার। এটি মৌলভীবাজার সিলেট জেলার 5টি উপজেলা কুলাউড়া, জড়ি, বড়লেখা, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে অবস্থিত। 1995 সাল হতে এটি ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া অর্থাৎ সংকটাপন্ন এবং একে রামসার সাইট হিসেবে সংরক্ষণ করা হচ্ছে। এই হাওরে বহু প্রজাতির দেশি মাছ, অন্যান্য প্রাণী, অসংখ্য প্রজাতির পাখি আছে, শাপলা, পদ্ম সহ বহু প্রজাতির জলজ উদ্ভিদ এখানে জন্মে। আরেকটা মৎস্য অভয়াশ্রম হচ্ছে হালদা নদী। বাংলাদেশের অধিকাংশ কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত হালদা নদী। এটি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের হালদাছড়া থেকে উৎপত্তি হয়ে
ফটিকছড়ির রাউজান, হাটহাজারীর কালুরঘাট ও চাঁদগাঁয়ের উপর দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীতে পড়েছে। এটার দৈর্ঘ্য প্রায় 95 কিলোমিটার। এই নদীতে সময় মতো সঠিক মতো ডিম পাড়ার উপর আমাদের মাছের চাহিদা পূরণের অনেকটাই নির্ভর করে। জাতীয় অর্থনীতিতে এই প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রের গুরুত্ব অপরিসীম। বলা হয়ে থাকে এটি দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। সাধারণত এপ্রিল মাসের শেষ বা মে মাসের প্রথম দিকে এখানে মা মাছেরা ডিম পাড়ে এবং জেলেরা তা সংগ্রহ করে। নদী দূষণের কারণে ডিমের পরিমাণ ক্রমেই কমে আসছে। এই প্রজনন কেন্দ্রকে অবশ্যই দূষণমুক্ত রাখতে হবে। 2020 সালে সর্বোচ্চ পরিমাণে ডিম এখান হতে আহরিত হয়েছে। ইনসিটু কনজারভেশনের পর এবারে আসি এক্সিটু কনজারভেশন বা কৃত্রিম বাসস্থানে সংরক্ষণ। বায়োডাইভার্সিটির উপাদান সমূহকে তাদের মূল বাসস্থান বা প্রাকৃতিক স্বাভাবিক পরিবেশের বাইরে বাঁচিয়ে রাখাই হলো এক্সিটু সংরক্ষণ। সিলেট বনের আগর গাছকে বা সুন্দরবনের সুন্দরী গাছকে যদি আমরা বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষণ করি, সেটা কি বলা হয়? এক্সিটু সংরক্ষণ। এক্সিটুর সংরক্ষণের মাধ্যমগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, যেটা বাংলায় উদ্ভিদ উদ্যান নামে পরিচিত। সারা বিশ্বে প্রায় 2000 বোটানিক্যাল গার্ডেন আছে। এই বোটানিক গার্ডেনে সাধারণত দুর্লভ প্রজাতি, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতি এবং ট্যাক্সোনমিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতির গাছ লাগানো হয়। বিশ্বের মোট পুষ্পক উদ্ভিদ প্রজাতির প্রায় 4 ভাগের 1 ভাগ প্রজাতির উদ্ভিদ লাগানো আছে এই বোটানিক্যাল গার্ডেন। অর্থাৎ পুষ্পক উদ্ভিদে 25% উদ্ভিদ এই বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত। কাজেই বিলুপ্তির হাত থেকে উদ্ভিদ প্রজাতি সংরক্ষণের একটা বড় উপায় হলো এই বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনের কাজ কি? পাবলিক সার্ভিস, সামাজিক, কালচারাল, অর্থনৈতিক, বিনোদনমূলক বিশেষ কাজ। যেমন পুষ্প প্রদর্শনী সেখানে হয়, শিক্ষা সফরের জন্য সেখানে যাওয়া যায়, উদ্ভিদ সেখানে সংরক্ষণ করা হয়, গবেষণার জন্য সেখানে কাজ করা হয় এবং হার্বেরিয়াম এবং প্রকাশনা। হার্বেরিয়াম হচ্ছে উদ্ভিদের শুষ্ক সংগ্রহশালা, অর্থাৎ উদ্ভিদকে শুকিয়ে সংগ্রহ করা হয় এবং সেই সব বিষয়ে প্রকাশনা করা হয়। বাংলাদেশের প্রথম বোটানিক্যাল গার্ডেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন। 1940 দশকের প্রথম দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। দেশের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন হচ্ছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, যা 1961 সালে প্রতিষ্ঠিত, মিরপুর, ঢাকাতে অবস্থিত। অর্থাৎ দুয়ারিপাড়া সরকারি কলেজ থেকে 5 মিনিট যদি আমরা পশ্চিমে ইস্টার্ন হাউজিং এর দিকে হেঁটে যাই, তাহলে সামনে একটা গেট পাওয়া যাবে, সেটাই হচ্ছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। এর আয়তন 84.2 হেক্টর। এখানে বৃক্ষ, গুল্ম, লতা, অর্কিড মিলে প্রায় 57,000 উদ্ভিদ নমুনা আছে। এরপরে আসি আমরা দ্বিতীয় কৃত্রিম উপায়ে সংরক্ষণ হচ্ছে বীজ ব্যাংক। সিড ব্যাংকের মাধ্যমে উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ একটি সহজতর উপায়, কারণ সিড ব্যাংকে অল্প জায়গায় অল্প পরিমাণে স্বল্প খরচে অধিক প্রজাতি ধরে রাখা যায়। সিড ব্যাংকে এমন অনেক উদ্ভিদ প্রজাতির বীজ সংরক্ষিত আছে যা বাস্তবে বিলুপ্ত হয়ে গেছে। বীজকে শুকিয়ে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফ্রিজিং করলে প্রায় অধিকাংশ উদ্ভিদ প্রজাতির বীজকেই শতাব্দীর পর শতাব্দী, অর্থাৎ বছরের পর বছর সংরক্ষণ করা যায়। এ সমস্ত বীজকে রিক্যালসিট্রেন্ট বীজ বলে। তৃতীয় হচ্ছে ফিল্ড জিন ব্যাংক। ফিল্ড জিন ব্যাংকের মাধ্যমে রিক্যালসিট্রেন্ট বীজবাহী উদ্ভিদ সংরক্ষণ করা সম্ভব। কোনো প্রজাতি স্বাভাবিক এলাকার বাইরে অন্য কোনো স্থানে এসব প্রজাতির জীবন্ত নমুনা সংরক্ষণ করা হয়। জিন ব্যাংক উদ্ভিদের জিন তত্ত্বের সম্পদগুলোকে সংরক্ষণ এবং পৃথিবীর বিশাল শস্য প্রকরণ এবং তাদের বন্য প্রজাতিগুলোকে সংরক্ষণের
ও উৎপাদনে জিন ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসি চিড়িয়াখানা। চিড়িয়াখানা এমন এক ধরনের স্থাপনা যেখানে জীবন্ত বন্য প্রাণীসমূহ খাঁচায় বন্দী করে সেখানে বিনোদন, গবেষণা, প্রজননের ব্যবস্থা করা হয়। এটি জাতীয় পর্যায়ে এক বৃহৎ পরিসরে, আবার ব্যক্তি পর্যায়ে ক্ষুদ্র পরিসরে গড়ে ওঠে, যেমন মিরপুর জাতীয় চিড়িয়াখানা। নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ। অঙ্গজ বংশবিস্তারে সক্ষম এমন অনেক ফসলের অঙ্গজ যেমন রাইজোম, বাল্ব, টিউবার, করম সাধারণত অল্প জীবনকাল সম্পন্ন এবং দ্রুত বিনষ্ট হয়ে যায়। যদি এদেরকে উপযুক্ত পরিবেশে সংরক্ষণ করা হয়, 90% আপেক্ষিক আর্দ্রতা বা 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গোলালুকে 5 থেকে 7 মাস হিমাগারে সংরক্ষণ করা যায়। আবার 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উচ্চ আর্দ্রতায় মিষ্টি আলু কয়েক মাস সংরক্ষণ করা যায়। এভাবে নিম্ন তাপমাত্রায় উদ্ভিদকে সংরক্ষণ করা যায়। ইনভিট্রো সংরক্ষণ। ইনভিট্রো উপায়ে ল্যাবরেটরিতে রিক্যালসিট্রেন্ট প্রজাতির ক্যালাস টিস্যু সংরক্ষণ করা যায় বা তরল আবাদ মাধ্যমে সংরক্ষণ করা যায়। অতি নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন পদ্ধতিতেও এদেরকে সংরক্ষণ করা যায়। ডিএনএ সংরক্ষণ। উদ্ভিদ থেকে ডিএনএ আহরণ করে তা সংরক্ষণ করা হয়। ডিএনএ সংরক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় কাঙ্ক্ষিত জিন সংরক্ষণ করা যায়, কিন্তু এখনও ডিএনএ সংরক্ষিত থেকে নতুন উদ্ভিদের সৃষ্টির উপায় উদ্ভব হয়নি। পরাগরেণু সংরক্ষণ। পরাগরেণুকে নিম্ন তাপমাত্রায় দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং পরে জীবন্ত উদ্ভিদের সাথে ক্রসিংয়ে ব্যবহার করা যায়। সংরক্ষিত পরাগ থেকে হয়তো অদূর ভবিষ্যতে হ্যাপ্লয়েড উদ্ভিদও সৃষ্টি করা যাবে। পরাগ সংরক্ষণের মাধ্যমে কেবল উদ্ভিদের পুরুষ দিকটি সংরক্ষিত হয়, স্ত্রী দিকটি নয়। এখন এই জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আমাদের প্রয়োজনীয় আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ করব। জীব প্রজাতির দ্রুত হ্রাসের ফলে বৈশ্বিক উষ্ণতা দেখা দিয়েছে এবং দ্রুত পরিবর্তন সাধিত হয়েছে। পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু, ঝড়, টর্নেডো, হ্যারিকেন, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এসব প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে। এসব কারণে মানুষের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। এই হুমকি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের জীববৈচিত্র্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। তার ভিতর প্রথম হচ্ছে কৃষি। কৃষি উন্নয়নের জন্য জীববৈচিত্র্য থাকা অপরিহার্য। ফসলি উদ্ভিদের নিকট সম্পর্কিত বন্য উদ্ভিদের জিন ব্যবহার করে আমাদের কৃষি প্রজাতির ফলন অনেক বাড়ানো সম্ভব হয়েছে। অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ফসলি উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। খরা সহিষ্ণু, লোনা জল সহিষ্ণু উপকরণও সৃষ্টি করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। জীববৈচিত্র্য। মাছের চাহিদা। বহু জাতের মাছ আছে, এদের পুষ্টিমান পার্থক্যমণ্ডিত। আবার মানুষের পছন্দের চাহিদা বহুমুখী। আবার এক মাছ আরেক মাছের খাবার। কাজেই জীবকুল যত বৈচিত্র্যময় হবে আমাদের নিজস্ব চাহিদাও ততটাই পূরণ হবে। জীববৈচিত্র্য ওষুধ। মানুষের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় প্রায় সম্পূর্ণভাবে জীববৈচিত্র্য নির্ভর। নতুন নতুন উদ্ভিদ নিয়ে গবেষণায় নতুন নতুন ওষুধ আবিষ্কৃত হয়েছে। এই ওষুধ পাওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। জীববৈচিত্র্য। ব্যবসা বাণিজ্য। নির্মাণ সামগ্রী, বুনন সামগ্রী, ওষুধ, রং, মোম, কাগজ শিল্প, কর্ক শিল্প, রাবার শিল্প ইত্যাদি বহু ধরনের সামগ্রী জীবজগৎ থেকে আসে। সুতরাং ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। ইকোট্যুরিজম। জীববৈচিত্র্যে ভরপুর এলাকাকে ইকোট্যুরিজমের জন্য বেছে নেওয়া হয়। বৈচিত্র্যময় জীব দেখার জন্য দেশ বিদেশের প্রচুর লোক সেখানে যায়। এর মাধ্যমে দেশে প্রচুর পরিমাণে আয় হয়। জীববৈচিত্র্য। এথনোবায়োলজি। উপজাতীয় জনগোষ্ঠী তাদের জীবনযাত্রার বিভিন্ন ধরনের জীবকে সংযুক্ত করেছে। সমৃদ্ধ জীববৈচিত্র্যের সাথে তাদের সমৃদ্ধ জীবনযাপন নির্ভরশীল। পৃথিবীতে লক্ষ লক্ষ উপজাতীয় গোষ্ঠীর সুন্দর সুন্দর জীবনযাপনের জন্য সমৃদ্ধ জীববৈচিত্র্য দরকার।
জীববৈচিত্র্যের নান্দনিক গুরুত্ব। জীববৈচিত্র্যের নান্দনিক গুরুত্ব হচ্ছে জীববৈচিত্র্য সমৃদ্ধ পরিপাটি একটি মনোরম পরিবেশ মানুষকে দিয়ে থাকে অনাবিল আনন্দ, মানসিক প্রশান্তি, দৈহিক প্রশান্তি। এই প্রশান্তি মানুষকে চিন্তামুক্ত, রোগমুক্ত, দীর্ঘজীবী করে। এটা বৃদ্ধ বৃদ্ধাদের জন্য অধিক উপযোগী। জীববৈচিত্র্য এবং অবকাশ যাপন ও সাংস্কৃতিক গুরুত্ব। জীববৈচিত্র্য কবি, সাহিত্যিক ও চিত্রশিল্পীদের স্বক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়, কাজে আনে নতুনত্ব, গতি। অনেকেই অবসর কাটান বাগান করে, পাখি পালন করে, অ্যাকোয়ারিয়ামে সুন্দর মাছ চাষ করে। জীববৈচিত্র্যের ইকোলজিক্যাল গুরুত্ব। জীববৈচিত্র্য ও বিভিন্ন ইকোসিস্টেম পারস্পরিক সম্পর্কযুক্ত। যে কোনো ইকোসিস্টেমের একটি বা দুইটি কিস্টোন প্রজাতির বিলুপ্ত ঘটলে সম্পূর্ণ ইকোসিস্টেমটি ভারসাম্য হারিয়ে ফেলে, ফলে ফুড চেন ও ফুড ওয়েব নষ্ট হয়ে যায়। কাজেই জীববৈচিত্র্যের ইকোলজিক্যাল গুরুত্ব অপরিসীম। শরণার্থী হ্রাস। বিশ্বে বহু স্থানে পরিবেশগত বিপর্যয়ের ফলে শরণার্থী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা বিশ্বে প্রতি ৪৫ জনে একজন, বাংলাদেশে প্রতি ৭ জনে একজন জলবায়ু বিপর্যয়ের শিকার। জীববৈচিত্র্য সংরক্ষণ করলে জলবায়ুগত অসুবিধাগুলো দূর হবে এবং সঠিকভাবে পরিকল্পনা নিলে শরণার্থী হ্রাস পাবে। IUCN রেড লিস্ট ক্যাটাগরিজ। আমরা IUCN বলতে বুঝি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এটি বিশ্বভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণকারী সংস্থা। যে সমস্ত জীব বিলুপ্ত বা বিলুপ্তির আশঙ্কায় আছে এমন উদ্ভিদ ও প্রাণীর তালিকা করে IUCN, যেটা IUCN রেড লিস্ট নামে পরিচিত। বিস্তর গবেষণা ও বিশেষজ্ঞদের আলাপ আলোচনার পরে IUCN এ সংক্রান্ত কতিপয় ক্যাটাগরি নির্ধারণ করে দিয়েছে। IUCN এর এখন বর্তমান নাম হচ্ছে WCEB, ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। IUCN ৬টা ক্যাটাগরি নির্ধারণ করেছে। তার ভিতরে প্রথম ক্যাটাগরি হচ্ছে বিলুপ্ত প্রজাতি, অর্থাৎ এই পৃথিবী থেকে যে সমস্ত প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে সেগুলো হচ্ছে বিলুপ্ত প্রজাতি বা এক্সটিংক্ট স্পিসিস। দ্বিতীয়ত হচ্ছে বন্য পরিবেশে বিলুপ্ত, যে প্রজাতিটি তার প্রাকৃতিক পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে সেটাকে বলা হয়েছে বন্য পরিবেশে বিলুপ্ত। অতি বিপন্ন। বিলুপ্তির কারণসমূহ অব্যাহত থাকলে যে প্রজাতি নিকট ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার পথে চরম ঝুঁকিতে আছে তা হলো অতি বিপন্ন প্রজাতি। বিপদগ্রস্ত বা বিপন্ন প্রজাতি, এন্ডেঞ্জার্ড স্পিসিস। বিলুপ্তির কারণসমূহ অব্যাহত থাকলে যে প্রজাতিটি ভবিষ্যতে অতি বিপন্ন অবস্থায় পরিণত হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে বিপন্ন প্রজাতি। বিপদগ্রস্ত বা শঙ্কাগ্রস্ত প্রজাতি। যে সমস্ত প্রজাতি বিলুপ্তির কারণসমূহ অব্যাহত থাকলে ভবিষ্যতে বিপন্ন শ্রেণীভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো হচ্ছে বিপদগ্রস্ত বা শঙ্কাগ্রস্ত শ্রেণী। রেয়ার স্পিসিস বা বিরল প্রজাতি। এসব প্রজাতির পপুলেশন সংখ্যা খুব কম এবং বিক্ষিপ্তভাবে বিস্তৃত বা কোনো কোনো বিশেষ ভৌগোলিক অঞ্চলে অবস্থিত। এখানে উল্লেখ্য যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই বিরল প্রজাতি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। অতি বিপন্ন, বিপন্ন প্রজাতি এবং বিপদগ্রস্ত প্রজাতি, এই ৩, ৪, ৫ শ্রেণীর প্রজাতিগুলা
কে একত্রে হুমকিগ্রস্ত প্রজাতি বা থ্রেটেনেড প্রজাতি বলে। আমরা জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে এই অতি বিপন্ন প্রজাতি এবং বিপদগ্রস্ত বা সংখ্যাগ্রস্ত প্রজাতির জীবকে টিকিয়ে রাখতে পারব এবং আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখব। এই অধ্যায়ের শেষ ক্লাস এটি। ধন্যবাদ সবাইকে।